জেতাটা তো একটা অভ্যাস, আর মোহনবাগানের জেতাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। কাজেই যখন জেতাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, একটা ড্র কিংবা একটা হার আমরা মোহনবাগান সমর্থকরা মেনে নিতে পারি না। আর বিশেষ করে যদি স্বাভাবিকভাবে কেনই বা মেনে নেবো যদি এরা আই লিগের মতো দলের কাছে আমাদের টিম ড্র করে। বিষয়টা কিন্তু এইখানেই আমার যেটা বলার ইচ্ছে যে এক মানে সব ম্যাচ কোনো টিমের পক্ষে সম্ভব নয় জেতা, এবং কিছু কিছু ম্যাচের কপাল খারাপ থাকে যার জন্য হয়তো সেই ম্যাচগুলোকে বার করে নেওয়া যায় না। আমি প্রত্যেক সমর্থককে বলবো এটা একটা স্পোর্টিংলি নিন যে আমরা এই ম্যাচটাকে বার করতে পারিনি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু মেনে নেবেন, বুঝে নেবেন না যে আগামী শুক্রবার কিন্তু এই ধরনের খেলা হবে। আগামী শুক্রবারে কিন্তু খেলাটা পুরো অন্যরকম খেলা হবে, কারণ মালিনা যেভাবে দেখেছে যে পেট্রাটস এবং রবসনকে একসাথে মাঝমাঠে নামিয়ে একটু অন্যরকম টেকনিক দিয়ে খেলিয়ে কোনো লাভ হলো না, গোলমুখ খুলতে পারলো না, মালিনা কিন্তু এখানে কিন্তু সচেতন হয়ে গেছে, সাবধান হয়ে গেছে। এবং আমার মনে হয় মালিনা কিন্তু আবার সেই পুরনো ফরমেশনেই যাবে, এবং পুরনো ফরমেশনে কি হতে পারে, সেই টিমের স্ট্রাকচারটা কি হতে পারে, সেটার একটা ব্রিফ স্কেচ আমার মাথায় মাথায় আমি তৈরি করেছি। আপনারা মতামত দেবেন যে এই টিমের স্কেচটা থাকাটাই শ্রেয়, না এখানে আরও একটু অল্টারনেটিভ চেঞ্জেস আসবে। বিশাল কাইতের পরে ডিফেন্সে সুভাশিস ব্যাক করবে টিমে অবশ্যই করে। এদিকে আশিস রাই হয়তো খেলবে, আর মেহতাবকে হয়তো একটু মাঝখান থেকে শুরু করবে, একদম রাইট ব্যাক না খেলিয়ে। তার কারণ হচ্ছে যে টম অ্যালড্রেড কিন্তু পায়ে শিন প্যাড যেখানে পড়ে সেখানে চোট পেয়েছে, এবং সেখানে চোট পাওয়ার ফলে হয়তো টম অ্যালড্রেড হয়তো নাও খেলতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে টমের কি পায়ে শিন প্যাড সেদিন ছিল না? শিন প্যাড যদি শিন গার্ড কিংবা শিন প্যাড যাই বলে, যদি শিন গার্ড থাকতো তাহলে কিন্তু ওইভাবে চোটটা পেতো না যেভাবে ওর স্পাইকে ক্ষতবিক্ষত হয়েছে পাটা। যদি টম না খেলে হয়তো নাও খেলতে পারে, সেখানে দাঁড়িয়ে কিন্তু হয়তো মেহতাবকে একটু সরিয়ে এনে মাঝখানে একটা খেলা হতে পারে, এবং সেখানে একটা রিপ্লেসমেন্ট হিসেবে দিব্যেন্দুর চিন্তা করার ব্যাপার আছে। এটা গেল ডিফেন্স। মাঝমাঠে আবার আসতে হবে হচ্ছে আপুইয়াকে প্রথম থেকে খেলতে হবে, আপুইয়া অনিরুদ্ধ থাপাকে খেলতে হবে, বাঁদিকে লিস্টার, ডান দিকে মানবীরকে খেলতে হবে। এই গেল 4-4-8। সামনে জেমি ম্যাকলারেনকে দিয়ে 9 এবং 10-11তে ওখানে রবসান এবং সাহাল এইভাবে শুরু করলে বেটার হবে। আর যদি রবসানের জায়গায় সাহাল আর ডিমিকে শুরু করলেও চলবে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ডিমি এবং সাহালকে রাখলেও চলবে, অথবা রবসান এবং সাহালকে রাখলেও চলবে। ডিমি আর রবসানের একটা রিপ্লেসমেন্ট, একটা চেঞ্জ হতে পারে। এইভাবেই আমার মনে হয় মালিনা ওনার শুক্রবারের ম্যাচটা টিমটাকে সাজাবে, এবং এই টিমটা না সাজানো ছাড়া মালিনার কাছে আর কোনো অপশান নেই। কারণ মালিনা কিন্তু অ্যাট এ টাইম ডিমি এবং রবসানকে নামিয়ে দেখে নিয়েছে যে দুজনকে একসাথে নামিয়ে খুব একটা বেশি লাভ হয়নি। আর লাভ না হওয়ার আরও একটা কারণ ছিল, সাহালকে যে রাইট উইং দিয়ে খেলিয়েছে, সেই রাইট উইং দিয়ে সাহালকে না খেলিয়ে প্রথম থেকেই যদি মনবীরকে খেলাতো তাহলে হয়তো অনেকক্ষণ আগেই গোলের জটটা খুলে যেত। তো আমার মনে হয় ইস্টবেঙ্গল ম্যাচে মোহনবাগান রাইট উইংয়ে মনবীর, বাঁদিকে আবার লিস্টন, এই স্ট্র্যাটেজি নিয়েই নামবে, এবং লিস্টনকে হয়তো রবসান হয়তো রিপ্লেস করতে পারে, কিংবা রবসান প্রথম থেকে খেলতে পারে, খেলে হয়তো পরে ডিমিট্রি রবসানকে রিপ্লেস করতে পারে। এরকম ধরনের একটা টিমের স্ট্রাকচার বানালাম, এবং আমি প্রত্যেকটা সমর্থকের কাছে এটাই বলবো যে ড্র, একটা হার, এটা হতে পারে, এটা ফুটবল খেলার অঙ্গ, একটা লাক ফ্যাক্টরও কাজ করে। কিন্তু সবাই বিমর্ষ হবেন না, আগামী শুক্রবারের জন্য সবাই রেডি হন। আবার একটা ডার্বি, এবার কলকাতা নয় গোয়াতে, সেই ডার্বিটাকে এনজয় করুন। সেই ডার্বিটার যে উত্তেজনা, সেই উত্তেজনাটাকে এনজয় করুন, অনুভব করুন, এবং মনে প্রাণে প্রার্থনা করুন যেন মোহনবাগান ডার্বিটা জিতেই নেক্সট রাউন্ডে যেতে পারে। এটুকুই বলার। জয় মোহনবাগান।